আসসালামু আলাইকুম স্টুডেন্টস, আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। আজকে আমরা অর্গানিক কেমিস্ট্রি টাইপ অ্যানালাইসিস বা টপিক অ্যানালাইসিস নিয়ে শুরু করতে যাচ্ছি। তোমাদের অনেকেরই মাঝে একটা জিনিস ভয় থাকে যে আসলে অর্গানিক কেমিস্ট্রি এত বড় সিলেবাস আমরা আসলে কিভাবে শেষ করতে পারি ভাই, বা কিভাবে আমরা শেষ করব সেটা নিয়ে তোমাদের অনেক কনফিউশন থাকে। কারণ অনেকে তোমরা আছো যারা কলেজ লাইফে ভালো করে পড়ো নাই, কলেজ লাইফে ভালো করে পড়ো নাই, প্লাস হচ্ছে হলো যে অ্যাডমিশন টাইমে এত বড় সিলেবাস কিভাবে কভার দেওয়া যায়। আর আবার আমরা জানি যে ঢাকা ভার্সিটি অ্যাডমিশন তুমি যে কোনো ইউনিভার্সিটি ধরো না কেন, প্রতিটা জায়গায় 6 থেকে 7 মার্কসের কোশ্চেন তোমার আসেই। সো এটা তুমি ঢাকা ইউনিভার্সিটি যদি বলি, সেম জিনিস 6 থেকে 7 মার্কসের কোশ্চেন আসবে, যেখানে তোমার 2.5 মার্কসের একটা রিটেন থাকবে, 2.5 মার্কসের একটা রিটেন থাকে, এবং হচ্ছে হলো সাথে যদি বলি তোমার 3 থেকে 4 মার্কসের এমসিকিউ থাকবে। ওকে, সহজ হিসাব, 3 থেকে 4 মার্কস এমসিকিউ থাকে, সহজ হিসাব। সো এই যে 7 মার্কস একটা ব্যাপার, কেমিস্ট্রিতে 25-এর মধ্যে 7 মার্কস একটা অর্গানিক কেমিস্ট্রি থেকে আসতেছে। তুমি যদি ভালো করে কনসেপ্টে ক্লিয়ার না করতে পারো বা কোন কোন টপিক থেকে কোশ্চেন আসে নাই জানো, তুমি সারাদিন অর্গানিক কেমিস্ট্রি পড়বা, তুমি পরীক্ষায় কিছু পারবা না। এবং এই জিনিসটাতেই তোমার কেমিস্ট্রি, মানে অধিকাংশ স্টুডেন্টের কেমিস্ট্রি জাজমেন্টটা হয়ে যায় যে আসলে সে কেমিস্ট্রি ভালো পারে কি পারে না আসলে। তো আজকে আমি তোমাদের ইম্পর্টেন্ট টপিক অ্যানালাইসিস করে দিব, যে তোমাদের, এবং সে 2 ভাগে ভাগ করছি। আজকে তোমাদের পার্ট 1, এই পার্ট 1-এ আমি বলবো অ্যাকচুয়ালি কোন টপিক থেকে এমসিকিউ গুলা বেশি আসে এবং রিটেন গুলা বেশি আসে বা বিগত বছরগুলোতে আসছে বেশি। ঠিক আছে, সেকেন্ড পার্টে আমি আবার ওইটা বলে দিব। কারণ এই এবং ওই টপিক গুলা পড়লে আশা করা যায় তুমি মোটামুটি ক্ষেত্রে 90% কোশ্চেন কমন পাবা, 90 থেকে 95% কোশ্চেন কমন পাবা। একটা এমসিকিউ হয়তো, একটা দুটো এমসিকিউ এদিক সেদিক হইতে পারে, বাট বাকি ম্যাক্সিমাম কোশ্চেন তুমি পাবা। কারণ হচ্ছে হলো ওই টপিক গুলোই বেশি ইম্পর্টেন্ট থাকে পরীক্ষায় অ্যান্সার করার জন্য, বা কোশ্চেন গুলা পরীক্ষায় বেশি আসে। ওকে, প্রথমে আমি যদি যেটা লিখছি সেটা হচ্ছে নামকরণ। আসলে এখন নামকরণ জিনিসটা আসলে অনেকেই আমরা একটা প্যানিক খেয়ে যাই যে এত নামকরণ কেমনে পড়বো, এত রুলস, এত এত বড় চক্র কিভাবে পড়া যায়, কিভাবে কি করা যেতে পারে। সো সহজ একটা কথা বলি, তোমার নামকরণ থেকে এমসিকিউ আসে একটা, একটা এমসিকিউ আসে, ঠিক আছে, একটা এমসিকিউ আসে। সো তোমার কি প্যারা লাগবে একটা এমসিকিউর জন্য? একটা এমসিকিউ তো প্যারা নেই। আর একটা এমসিকিউ কি আসে, তোমার বইয়ের এমসিকিউ আসবে। সহজ কথায় বইয়ের যে এমসিকিউ গুলা, নামকরণ গুলো আছে, সেগুলো একটু ভালো করে পড়বা, তাইলেই হবে। ধরো তোমার কাছে, তোমাকে হয়তো 5টা কার্বন দিয়ে, কার্বন চেইন দিয়ে, একটা ডাবল বন্ড দিয়েও দিয়ে কয়েকটা শিকল দিয়ে দিল, শাখা শিকল দিয়ে দিল, ধর তোমার কার্যকরী মূলক, এখানে একটা ব্রোমিন দিয়ে দিল, এরকম দিয়ে দিল, সাথে একটা ধর একটা ওএইচ, এখানে একটা ওএইচ দিয়ে দিল, বললো এখানে একটা ওএইচ আছে। তো এরকম টাইপের নামকরণ আসে। তো এগুলা কিন্তু খুবই কঠিন কিছু না, তোমরা কলেজ লাইফে কম বেশি তো নামকরণ পড়ছো, শুরু করছি যেহেতু নামকরণ দিয়ে পড়ছো তো কম বেশি, তো এরকম টাইপের নামকরণ গুলা পড়ে ফেলবা, বেশি কঠিন পড়ার দরকার নেই। নামকরণের জন্য টাইম ওয়েস্ট করা একদম ভোগাস। কেউ নামকরণের জন্য কোনো টাইম ওয়েস্ট করবে না, একটা এমসিকিউ আসবেই, সেটা ধরে রাখো একটা এমসিকিউ আসবে এখান থেকে। সো জাস্ট নরমাল গুলা, মিডিয়াম লেভেলের গুলো ভালো করে পড়ে যাবা, তুমি ইজিলি সেটা অ্যান্সার করতে পারবা। সো এটা নিয়ে কোনো প্যারা খাওয়ার কিছু নাই, ডান, 1 মার্কস তোমার এখান থেকে কনফার্ম। ওকে, নামকরণ গেল। এবার সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা আছে সমানুতা, মানে অ্যালিফেটিকের পার্টের আগেই যেটা আসতেছে সমানুতা। সমানুতা পার্টের মধ্যে সংজ্ঞা আমাদের পড়ার কোনো দরকার নেই, কারণ সংজ্ঞা মোটামুটি তুমি জানো যে এক বা অভিন্ন আণবিক সংকেত এক হয় বা অভিন্ন হয়, কিন্তু তারপরে এদের পরমাণু সময় ত্রিমাত্রিক বিন্যাসে বিভিন্ন ডিফারেন্স দেখা যেতে পারে, এটাকে সমানুতা বলা হয়। তো আমরা যে সমানুতা 2 ভাগে ভাগ করা যায়, গাঠনিক এবং স্টেরিও, এটাও আমাদের পরীক্ষা আসবে না। গাঠনিকের মধ্যে চেইন সমতা আছে জানি আমরা, এটা আসবে না। তারপর হচ্ছে অবস্থান সমতা আছে, এটাও আসবে না। আসতে পারে কোনটা, কার্যকরী মূলক সমতা, এমসিকিউ তে আসতে পারে। এখন কার্যকরী মূলক সমতা কি টাইপের এমসিকিউ আসতে পারে, ধরো আমাকে বললো একটা জিনিস ইনফরমেশন দিয়ে দিই, সিএন H2n প্লাস 2O, এই টাইপের যদি কোনো কম্পাউন্ড পাও, সেটা হবে হলো অ্যালকোহল এবং ইথার তৈরি করে, অ্যালকোহল এন্ড ইথার, সহজ হিসাব। তারপর হচ্ছে CnH2nO, যদি এই টাইপের কোনো কম্পাউন্ড পাও, তাহলে পাবা যে এখানে কি কি তৈরি করতে পারে, কিটোন এন্ড অ্যালডিহাইড, সহজ হিসাব, কিটোন এন্ড অ্যালডিহাইড। নিজেরা বাসায় ট্রাই করে দেখো কয়েকটা নিয়ে। আর যদি CnH2nO2 পাও, এরকম পাও, তাহলে আবার 2টা কমন পাবা, সেটা হচ্ছে একটা হচ্ছে অ্যাসিড পাবা, আর একটা পাবা হচ্ছে অ্যাস্টার। ঠিক আছে, এটা নিয়ে কোনো প্যারা নেই, একদম ক্রিস্টাল ক্লিয়ার জিনিস, এইগুলা তুমি পাবা আসলে। ওকে, তো এগুলো তোমার হয়তো এমসিকিউ তে দিয়ে দিতে পারে। ধরো তোমাকে দিল C4H8O, এইখান থেকে আমি কি কি পাইতে পারি, অথবা C3H8O, এখান থেকে কি কি পাইতে পারি, এমসিকিউ তে দিয়ে দিল।
অথবা তোমার দিলে হচ্ছে যে C4H10O, এখান থেকে আমরা কি কি কম্পাউন্ড পাইতে পারি। সো এগুলো এমসিকিউর জন্য, রিটেনের জন্য না, এমসিকিউর জন্য পড়বা। ওকে, ডান। আচ্ছা, এবার আসো মেটামরিজম। আমাদের মেটামরিজম জানতে হবে। মেটামরিজম কি জানতে হবে? মেটামরিজম হচ্ছে অলওয়েজ যারা দ্বিযোজী কার্যকরী মূলক তাদের ক্ষেত্রে হয়। একটা হচ্ছে ইথার মূলক, আর একটা হচ্ছে কার্বনিল মূলক। এই যে কার্বনিল মূলক, এই দুইটার জন্য মেটামরিজম খাটে। সহজ বাংলা হিসাব। আবার কিছু আছে একযোজী, যেমন OH, CHO, এগুলোর জন্য মেটামরিজম খাটবে না, এটার জন্য মেটামরিজম খাটে না। সো পরীক্ষায় দিল যে কোনটার জন্য মেটামরিজম প্রযোজ্য। সো একটা ইথার মূলক আর একটা হচ্ছে কিটোন মূলক। সো বা এটাকে বলা হয় কার্বনিল মূলক। ডান। ওকে, মানে যাদের দুই হাত আছে তাদের। বা অ্যাস্টার সেম, অ্যাস্টারও কিন্তু সেম, দু হাত আছে। অ্যাস্টার কিন্তু কি COO এরকম, ঠিক আছে? অ্যাস্টারও সেম, অ্যাস্টার হইতে পারে, এসিডের কিন্তু হয় না। ওকে, ডান। এবার আসো টটোমারিজম। আচ্ছা, টটোমারিজম ভাই কি পড়তে হবে? টটোমারিজম আমাদের কি হয় আমরা জানি। টটোমারিজম হচ্ছে ইন এবং অল, ইনল, ইনল বিক্রিয়া হয় কোত্থেকে হয়? কিটো ইনল থেকে, কিটো থেকে হয়, কিটোন থেকে ইনল হয়, কিটো ইনল, এই জন্য বলে কিটো ইনল বলা হয়। মনে আছে? অবশ্যই জানো তোমরা। কিটো ইনল বিক্রিয়া বলা হয়, কিটোন থেকে ইনল হয় অথবা ইনল থেকে কিটোন হয়। সহজ হিসাব। তো এটা আমরা কিসের জন্য দেখবো ভাই? এটার জন্য আমরা একটা ছোট্ট করে রিটেনের জন্য দেখে যাব, রিটেনের জন্য আমরা পড়ে যাব। আর প্লাস এমসিকিউর জন্য এই টটোমারিজমটা, মেটামারিজম এবং টটোমারিজমটা এমসিকিউ প্লাস একটু রিটেনের জন্য দেখে যাব, কারণ এগুলা পরীক্ষা আসার মতো জিনিস সমতার মধ্যে। ওকে, ডান। আচ্ছা, এবার আসো স্টেরিও সমতা। স্টেরিও সমতাকে দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে সিস ট্রান্স আর একটা হচ্ছে হলো আলোক সক্রিয় সমতা বা আলোক সমতা, অপটিক্যাল আইসোমারিজম। আচ্ছা, সিস ট্রান্স থেকে ভাই কি আসে? সিস ট্রান্সের মধ্যে এটা হচ্ছে জ্যামিতিক সমতার মধ্যে যেহেতু পড়তেছে, তো আমরা জানি কি একটা জিনিস ইনফরমেশন বলতে, জ্যামিতিক সমতা সব সময় অ্যালকিনে হয়, অ্যালকিনে হবে, অ্যালকিনে হবে, সহজ হিসাব অ্যালকিনে হবে। তো তোমার কাছে ধর এরকম আছে, এরকম কম্পাউন্ড, সো এরকম CH3, CH3, HH, ঠিক আছে? এটা কি? এটা একটা হলো, এটা একটা ট্রান্স, এটা একটা ট্রান্স আমরা বুঝতেছি, ঠিক আছে? ট্রান্স। আর অপোজিট করলে এটা সিস হয়। সো সিস ট্রান্সে এমসিকিউ গুলো পড়বা, এগুলো এমসিকিউ পরীক্ষা আসে। এবং এমসিকিউ তে কি আসে জানো? নামকরণটা আসে, নেমিংটা আসে। সহজ হিসাব নামকরণ আসে। বলে দিলাম এক্স্যাক্টলি কি আসতে পারে এমসিকিউ সিস ট্রান্স থেকে। এমসিকিউ নামকরণ আসে, একদম বলে দিবে এটা নাম কি, বলে দাও। এরকম কোশ্চেন আসে। ওকে, এবার আসো ম্যালিক অ্যাসিড থেকে অ্যানহাইড্রাইড প্রস্তুতি। এই জিনিসটা একটু আমাদের জানতে হবে যে ম্যালিক অ্যাসিড, ম্যালিক অ্যাসিড কোনটা, ম্যালিক অ্যাসিডের সংকেত কোনটা? CH, COH, দেখো যেটা সিস সেটা হচ্ছে ম্যালিক অ্যাসিড, আর যেটা এটা যে ট্রান্সপোজিশন, যেটা মানে অপোজিট হয়ে যায় ভাইস ভার্সা, সেটাকে বলা হয় হলো ফিউমারিক অ্যাসিড। অপোজিটটাকে বলা হয় ফিউমারিক অ্যাসিড, ফিউমারিক অ্যাসিড, সহজ হিসাব ফিউমারিক অ্যাসিড বলে। ডান, ফিউমারিক অ্যাসিড বলে। ওকে, আর এটাকে বলে ম্যালিক অ্যাসিড। এবং এটাতে কি হয় ভাই? সহজ কথা, পানি বের হয়, এমসিকিউতে আসতে পারে, পানি বের হয়, পানি বের হয়। এবং টেম্পারেচার কত লাগে? 160°C। এই দুটো ইনফরমেশন মনে রাখবা। টেম্পারেচার লাগে 160°C, পানি বের হয়, আর সিসটা হচ্ছে ম্যালিক, ট্রান্সটা হচ্ছে ফিউমারিক, সহজ হিসাব। ওকে, ডান। এইটা হচ্ছে ম্যালিক অ্যাসিড থেকে ম্যালিক অ্যানহাইড্রাইড অথবা ফিউমারিক অ্যাসিড যে ব্যাপারটা আর কি, এটা আসতেছে। আলোক সমতা, আলোক সমতা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা জিনিস আমার কাছে মনে হয়। আলোক সমতা আমরা অনেকেই ক্লিয়ার থাকি না যে আলোক সমতা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে। অবশ্যই এখানে কাইরাল কার্বন লাগবে, মাস্ট। কাইরাল কার্বন ছাড়া আমাদের হবে না। কাইরাল কার্বন কাকে বলে? যার চার হাতে চারটা আলাদা কম্পাউন্ড থাকবে। ওকে, সংজ্ঞা কখনো পরীক্ষা আসে না। আচ্ছা, এখন এই সমতার মধ্যে কোশ্চেনটা কি আছে জানো? এই যে ধরো এক সমতুল্য আলো, আলোক সক্রিয়তা, এই জিনিসটা আসলে আমরা ভাবি থিওরিক্যাল জিনিস, এটা পরীক্ষায় দিবে না। এখন পরীক্ষা এখান থেকে আসার মধ্যে একটা এমসিকিউ আছে। ধরো তোমার কাছে সোডিয়াম বাল্ব আছে, তার থেকে আলো তুমি ক্যাপচার করছো কোনভাবে, এটা বিভিন্ন ডিরেকশনে ধরো আছে, এরকম 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 ডিরেকশনে আছে। এই আলোটাকে সোজা করে কে জানো? এই আলোটাকে সোজা করে হচ্ছে পোলারাইজার, সহজ কথা প্রিজম, যেটা প্রিজমের পোলারাইজার, পোলারাইজার দিয়ে সোজা করা, পোলারাইজার দিয়ে সোজা করা হয়, ঠিক আছে? সো আমাকে কোশ্চেন আসতে পারে যে সোডিয়াম আলোকে একটা ওয়ান ডিরেকশনে আনার জন্য কোনটা ইউজ করা হয়? পোলারাইজার অথবা প্রিজম, পোলারাইজার প্রিজম ইউজ করা হয়, ঠিক আছে? এরপর এই সোজা করা অবস্থায় এটাকে যখন আমি ঘুরাবো, ধরো একটা আমি করলাম যে ডান দিকে রোটেট করতেছে, আর একটা করলাম বাম দিকে রোটেট করতেছে, তাহলে কি হইতে পারে? ডান দিকে রোটেট করে তাকে বলে আমি ডেক্সট্রো রোটেটরি বলি না, ডেক্সট্রো রোটেটরি, রোটেটরি। আর বাম দিকে তাকে বলি লেভো রোটেটরি বলি, মনে আছে অবশ্যই, রোটেটরি বলে হয়। এখন এই জিনিসগুলো কিসে দিয়ে, কি দিয়ে হয় জানো? ঘুরায় কি দিয়ে? অ্যানালাইজার দিয়ে। নাম হচ্ছে অ্যানালাইজার, অ্যানালাইজার। বানান একটু ভুল হয়েছে, ডাবল এ হবে না, ইরেজ করি একটু, একটা এ হবে।
ওকে, অ্যানালাইজার দিয়ে তুমি সলভ করতে পারছো, এটাকে অ্যানালাইজার বলে, ঠিক আছে? অ্যানালাইজার দিয়ে হয়। তাহলে পোলারাইজার দিয়ে কি হয়, জাস্ট আলোটাকে ওয়ান ডিরেকশনে নিয়ে আসে, আর ঘোরানোর জন্য ডান দিকে ঘোরাবার ডেক্সট্রোরোটিভ বলা, বাম দিকে লেভারোটিভ বলা হয়, আর এটা ঘোরা হচ্ছে অ্যানালাইজার দিয়ে। এইগুলা এমসিকিউ তে আসবে, এগুলা এমসিকিউ তে মাস্ট, এগুলা স্টার দিয়ে রাখতে পারো, এমসিকিউ তে এগুলো আসবে। পরীক্ষা কখনো প্রসেস জীবনে দিবে না, এই ছোট ছোট জিনিস এমসিকিউ তে দিবে। ওকে, এই যে আর রেসিমিক একটা একটা টার্ম আছে, রেসিমিক মিশ্রণ। রেসিমিক মিশ্রণ হচ্ছে এই যে লেভো এবং ডেক্সট্রো এই দুইটাকে মিক্স করলে যেটা পাওয়া যায়, এই যে আলোক নিষ্ক্রিয় করে দেওয়া হয়, তাকে বলা হয় রেসিমিক মিশ্রণ। অর্থাৎ আমরা জানি যে ডি ল্যাকটিক অ্যাসিড এটা ঘুরে অ্যাকচুয়ালি হচ্ছে, তাই বলে দিই, +2.24 ডিগ্রি, আর এই লেভোটা ঘুরে হচ্ছে -2.24 ডিগ্রি। এই যে ডি ল্যাকটিক অ্যাসিড, সহজ কথা ডি ল্যাকটিক অ্যাসিডটা, এটা ইনফরমেশন তোমরা জানো অলরেডি, আমি আবার একটু মনে করাই দিলাম। ওকে, এভাবে আর কি পড়বা, ছোট ছোট খুঁটিনাটি ইনফরমেশন গুলাই পড়লেই হয়ে যাচ্ছে এগুলা। আচ্ছা, এবার হচ্ছে অ্যানানসিওমার। অ্যানানসিওমার পড়ানোর কিছু নাই, অ্যানানসিওমার হচ্ছে মিরর, যেটা যেটা মিরর দিবে সেটা হচ্ছে অ্যানানসিওমার। আর ডায়াস্ট্রিউমারটা রিটেনের জন্য পড়বা, ডায়াস্ট্রিউমারটা পুরো রিটেনের জন্য। ডায়াস্ট্রিউমার একটা এক্সাম্পল যদি বলে দিই, ধরো তোমার কাছে কাইরাল কার্বন আছে দুইটা, কাইরাল কার্বন আছে, এক হাতে ধরো একটা আছে হচ্ছে COOH, এক হাতে আছে ধরো ব্রোমিন, এক হাতে আছে হচ্ছে H, এক হাতে ধরো আছে ক্লোরিন, এক হাতে আছে OH, আর এক হাতে ধরো আছে হচ্ছে CS3। সো এটার ডায়াস্ট্রিউমার কি হইতে পারে বলে দিল। তো ফার্স্টে কি করবে, এটার মিরর রাখবা, মিরর রাখবা, কিন্তু এটা মিরর কি অ্যানানসিওমার হয়, ডায়াস্ট্রিউমার তো হয় না। দেন কি করবা, জাস্ট একটা শিফট করবা, এটা পজিশন একটু শিফট করে দিবা, উপরটা ফিক্স রেখে এই দুইটা পজিশন একটু ফিক্স চেঞ্জ করে দিবা, দেখবা যে হ্যাঁ, এবার আবার মিরর নিয়ে আসবা, এটা ফিক্স রাখবা, এটা চেঞ্জ করে দিবা, বা উপরটা চেঞ্জ করে এটা ফিক্স রাখবা, তারপর দেখবা যে মিরর দিয়ে দিবা, তাহলে দেখবা যে এক, এখানে 2 আছে, নিচে আবার 3 লিখছো, এখানে সাইডে 4 লিখছো, যেহেতু এটা মিরর করছো। 1 3 এবং হচ্ছে 1 4 হচ্ছে ডায়াস্ট্রিনোমার, আবার 2 3 2 4 হচ্ছে ডায়াস্ট্রিনোমার। ওকে, এভাবে আর কি ডায়াস্ট্রিনোমার করতে হয়, এটা রিটেনের জন্য মাস্ট, আমি বলবো রিটেনের জন্য মাস্ট। ওকে, পড়ে ফেলবা। আচ্ছা, মেসোযৌগ। মেসোযৌগ জিনিসটা একটা ছোট একটা ইনফরমেশন, সেটা হচ্ছে এটা আলোক নিষ্ক্রিয়, আলোক নিষ্ক্রিয় যৌগ, আলোক নিষ্ক্রিয় যৌগ, আলোক নিষ্ক্রিয় যৌগ বলা হয়। কারণ হচ্ছে একটা কম্পাউন্ড আমি দিয়ে দিই, টার্টারিক, তোমার কাছে টার্টারিক অ্যাসিড তুমি অলরেডি জানো যে তেঁতুলে থাকে, সি, সি দুইটা কার্বন কার্বন আছে, এখানে আছে এইচ, এখানে আছে ধরো এইচ, এখানে আছে ধরো ওএইচ, এখানে ওএইচ আছে, এখানে আবার সিওএইচ আছে। এতে মাঝ বরাবর ডিভিশন করলে ভাই একদম হুবহু সেম আসে না, দেখবা ভাঁজ করলে একদম সেম আসতেছে, এই জন্য এটাকে মেসোযৌগ বলা হয়, এবং এটা আলোক নিষ্ক্রিয় যৌগ। সিম্পল এনাফ, আর কিছু লাগবে না। এই সমানতার মধ্যে এই জিনিসগুলো একটু পড়লে আমাদের আর কোনো ঝামেলা নেই, আমরা সব পারবো সমানতাটা। আচ্ছা ওকে, এবার আসবে অ্যালকিন, অ্যালকেন এবং অ্যালকাইন। আচ্ছা, এর মধ্যে কি কি রিঅ্যাকশন করতে হবে বলি, ডিকার্বক্সিলেশন রিঅ্যাকশন মাস্ট পড়তে হবে। যেমন ধরো তোমার কাছে আছে হলো RCOON, এটাকে একটা নাম বলা হয় কুনাও বিক্রিয়া বলা, এটাকে সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবা, কুনাও, কুনাও বিক্রিয়া বললে কি হয়েছে, কুনাওটা বের হয়ে যাবে এখান থেকে, কুনাও বের হয়ে যাবে, এই যে কুনাও একটু সুন্দর মতো বের হয়ে গেল, তাহলে কি হইলো, RH তৈরি করলো অ্যালকেন, প্লাস হচ্ছে হলো Na2CO3 তৈরি করে। সিম্পল, এটাতে কোনো কঠিন কিছু নেই, কিন্তু এটা আমাদের মনে রাখতে হবে। ওকে, উডস বিক্রিয়াটা মাস্ট পড়তে। উডস বিক্রিয়া কি ইউজ হয় ভাই, শুষ্ক ইথার, আমি বলে দিই, শুষ্ক ইথার ইউজ হয়, মানে এটাকে প্রভাবক হিসেবে এটা আসতে পারে, শুষ্ক ইথার কি ইউজ হয়, প্রভাবক হিসেবে ইউজ হয়, প্রভাবক হিসেবে। এবং এটার সংকেতটা অনেক সময় আমরা খেয়াল রাখতে পারি না, ইথার কোনটা, C2H5 ও C2H5, এটা হচ্ছে শুষ্ক ইথার। সংকেত যদি দিয়ে দেয়, নাম না দিলেও তখন তো পারবা না, ঠিক আছে? ধাতব ধাতব সোডিয়ামের সাথে তুমি ধরো আর কি নরমাল বিক্রিয়া দিলে আর কি তুমি উডস বিক্রিয়াটা পাওয়া যাবা, ঠিক আছে? সেম সিম্পল জিনিস। ওকে, এই হচ্ছে কাহিনী। অ্যালকেন থেকে বা অ্যালকাইন থেকে কিভাবে অ্যালকেন প্রস্তুত করে এগুলা পড়ে লাভ নেই, এই দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, এই দুটো পড়বা। আচ্ছা, এবার আসো অ্যালকিন প্রস্তুতি। আচ্ছা ভাই, অ্যালকিন প্রস্তুতির মধ্যে কোনটা ইম্পর্টেন্ট, অ্যালকিন প্রস্তুতি থেকে তুমি যদি একটা রিঅ্যাকশন পড়ো, আমি বলবো তুমি অ্যালকোহলের নিরোধনটা পড়বা। অ্যালকোহলের নিরোধন করে কি দিয়ে, সহজ একটা অ্যান্সার দেই, H2SO4 দিয়ে। কোথাও যদি দেখো নিরোধন করতেছে ভাই, H2SO4 দিয়ে নিরোধন করে, তোমাদের অ্যাটলিস্ট ইন্টারে বইয়ের মধ্যে যেগুলো আছে। অ্যালকোহলের নিরোধন করলে কি হয়, ধরো CH3 CH2OH, তোমার কাছে একটা অ্যালকোহল আছে, তাকে তুমি H2SO4 দিয়ে বিক্রিয়া দিবা, HSO3H, এটা দিয়ে বিক্রিয়া দিবা, বিক্রিয়া দিলে কি হয় জানো, এই যে OH টা আছে না, সুন্দর মতো করে H টা নিয়ে চলে যাবে, চলে গেলে কি হয়, চলে গেলে কি হচ্ছে, পানি হয়েছে, এখান থেকে কি পানি পাই যেতেছি না, সহজ হিসাব, বাকি থাকি SO3OH, SO3H, এটা সুন্দর মতো আবার এখানে বসে যাবে, কি হয়, CH3CH2SO3H, এরপরে গিয়ে কি হয়, আবার এটা ভেঙে গিয়ে আবার একটা H এটার সাথে চলে যায়, চলে গিয়ে কি হয়,
CH2 ডাবল বন্ড CH2 হয় আর এখান থেকে H2SO4 তৈরি হচ্ছে। এটাকে বলা হয় নিরোধন। সালফিউরিক অ্যাসিড অ্যালকোহলের নিরোধন বিক্রিয়াতে অ্যালকিন প্রস্তুত করতেছে। এই জিনিসটা রিটেনের জন্য একটু দেখে নিবা, রিটেনের জন্য মাস্ট, ঠিক আছে। আর এমসিকিউ তে আসতে পারে যে নিরোধন হিসেবে কি ইউজ হয়, H2SO4 ইউজ হয়। আচ্ছা, অশোকদিত পরীক্ষা ব্রোমিন, আমরা অলরেডি ছোটবেলায় পড়ছি যে অ্যালকিন ব্রোমিন অ্যালকিনের বিক্রিয়া দিলে কি হয়, লালটা একদম বর্ণহীন হয়ে যায়। আমরা মনে আছে না, মনে আছে অবশ্যই ছোটবেলায় পড়ছে, বর্ণহীন হয়, ব্রোমিনটা বর্ণহীন হয়ে যায়। কারণ ব্রোমিন তো আমরা জানি টকটকে লাল, ব্রোমিনের কালার আমি জানি না তোমরা দেখছো কিন্তু টকটকে লাল, একদম গাঢ় লাল, এটা আর কি বর্ণহীন হয়ে যায় মানে অ্যালকিনের সাথে বিক্রিয়া দিবে, অ্যালকানের সাথে বিক্রিয়া দিলে। আচ্ছা, বেয়ার পরীক্ষাটা, আচ্ছা ভাই বেয়ার পরীক্ষা দিয়ে কি আসতে পারে, বেয়ার পরীক্ষায় আসতে পারে যে এখানে একটা কি ইউজ হয়, এখানে কে ও কেমেন ও পটাশিয়াম পারম্যাঙ্গানেট ইউজ হইতেছে এবং হচ্ছে কে ও এর একটা ক্ষার পটাশিয়াম হাইড্রোক্সাইড ইউজ হয় আর কি, এটা একটু মনে রাখতে পারো। এবং এখানে তৈরি হয় ভাই কি, প্রডিউস হয় হচ্ছে ইথিলিন গ্লাইকল CH2OH, হচ্ছে CH2, সরি এরকম না দিয়ে এরও দিতে পারো, CH2OH ইথিলিন গ্লাইকল, নামটা মনে রাখতে পারো, ইথিলিন গ্লাইকল, ইথিলিন গ্লাইকল প্রডিউস হয়। সো এটা আমি কেন বলছি ভাই, এটা একটু আনকমন একটা রিঅ্যাকশন, যার কারণে কি হয় অনেক এটা পড়িও না। তো এটা আমাকে রিটেনের জন্য ছোট করে বলে দেবে যে বেয়ার পরীক্ষা করে দেখাও, অ্যালকিন একটা বেয়ার প্রস্তুতি করে দেখাও, সো তখন তুমি পারবা না আসলে। সো কি হবে, অ্যালকিনটা দিবা পটাশিয়াম পারম্যাঙ্গানেট যেটা কিনা তোমাকে জাইমান অক্সিজেন প্রডিউস করতেছে, আর ক্ষারের সাথে বিক্রিয়া দিবা, কেওএইচ এর সাথে বিক্রিয়া দিবা, যে কোনো একটা, ধরো এই যে এরকম CH2 ডাবল বন্ড CH2 নিলা, তার মধ্যে একটা জাইমান অক্সিজেন নিলা, তার মধ্যে তুমি কেওএইচ নিলা, সুন্দর মতো মানে কি করলো, ইথিলিন গ্লাইকল প্রডিউস করে দিল। সিম্পল, কোনো ঝামেলা নেই বেয়ার পরীক্ষার মধ্যে। ওকে, ডান। আচ্ছা, এবার আসো ফ্রি রেডিক্যাল, এইটা ভাই তিনটা স্টার, সরি একটু আমরা একটু চলে যাই ইয়াতে আবার, ভাই এটাতে তিনটা স্টার, আচ্ছা এই রে কি বারবার, এটাতে তিনটা স্টার দিব, তিনটা স্টার দিব, আমাকে তিনটা স্টার দেওয়া হবে এই জন্য কারণ এখান থেকে প্রতি বছর যে কোনো ভার্সিটি যাও তোমার এমসিকিউ মাস্ট আসে, আসতেছে, আসবে, সহজ কথা। ফ্রি রেডিক্যাল তো আমরা জানি তার মধ্যে মুক্ত ইলেকট্রন থাকে, সেটাকে ফ্রি রেডিক্যাল বলছি। তো ফ্রি রেডিক্যাল সবচেয়ে বেশি স্থায়ী বা আমি আগে স্থায়িত্বটা যদি বলি, আমি একটা সহজ কথা বলি তোমাকে, যদি আলকি গ্রুপ থাকে, আর হচ্ছে একটা বাল্কি গ্রুপ, আর হচ্ছে একটা অ্যালকাইল মূলক, এটাকে বাল্কি গ্রুপ বলা হয়। এই বাল্কি গ্রুপটা যদি তোমার কার্বনের সাথে এক্সিস্ট করে, তোমার কার্বনটাকে কি করে জানো, স্টেবল করে দেয়, কার্বনটাকে স্টেবল করে দেয়, স্টেবল করে দেয়। তো সহজ কথা, যত বেশি আর থাকবে তত বেশি স্টেবল, মানে তত বেশি স্থায়িত্ব সে, মানে আর CR3 এটাকে বলা হয় স্থায়িত্ব সবচেয়ে বেশি। তারপর সবচেয়ে স্থায়ী কে, CHR2 এইটা, তারপর সবচেয়ে স্থায়ী কে CH2R এইটা, তারপর সবচেয়ে স্থায়ী কে CH3, মানে সবচেয়ে কম স্থায়ী। তাহলে এটা হচ্ছে স্থায়িত্বের জিনিস, ঠিক আছে। এখন কথা হচ্ছে সক্রিয়তা কোনটা ভাই, সক্রিয়তা উল্টা, সবচেয়ে সক্রিয় এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, সিম্পল, মানে উল্টা স্থায়িত্ব যেটা, সক্রিয়তা অবশ্যই উল্টা হয়, এটা এমসিকিউ তে আসবে মাস্ট। আমি তিনটা স্টার দেওয়া রাখছি। পরের স্টারে যাও, ইলেকট্রোফাইল। ইলেকট্রোফাইল হচ্ছে যাদের মধ্যে ভাই ইলেকট্রন থাকে না বা ইলেকট্রন দান করেছে, কারণ এইটা অনেকটা ফ্রি রেডিক্যালের মতো, ফ্রি রেডিক্যালের মতো অনেকটা সেম। যেমন সাহিত্যের কথা যদি বলি, CR3+, সবচেয়ে স্থায়ী হিসেব, তারপর হচ্ছে CHR2 এটা, তারপর হচ্ছে CH2R, তারপর হচ্ছে CH3, সবচেয়ে বেশি স্থায়ী, সবচেয়ে কম স্থায়ী হচ্ছে এটা, সবচেয়ে বেশি স্থায়ী হচ্ছে এটা। আর স্থায়িত্ব, সরি আচ্ছা সরি আমি একটু ভুল করছি, আমি স্থায়িত্বটা লিখছি এখানে, স্থায়িত্বটা হবে, সক্রিয়তা এখানে না। তো স্থায়িত্ব হচ্ছে এটা, আর সক্রিয়তা হচ্ছে এটা হবে, সক্রিয়তা হবে হলো সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে CH3+, কারণ তার মধ্যে H+ বেশি আছে, তারপর হচ্ছে হলো যে CH2R+, তারপর হচ্ছে হলো যে CHR2, তারপর হচ্ছে CR3, সহজ হিসাব। এই হচ্ছে সক্রিয়তা ক্রম, ইলেকট্রোফাইলের ব্যাপার। আচ্ছা, এটাও এমসিকিউর জন্য তিনটা স্টার দিব আমি। আচ্ছা, নিউক্লিওফাইল থেকে ভাই কি আসে, নিউক্লিওফাইল থেকে আমাদের আসে হচ্ছে সেম জিনিস, সাহিত্য সক্রিয়তা। তো এখানে এই যে যা পড়ছি নিউক্লিওফাইলের এখন কনসেপ্টটা বুঝাই দিই। নিউক্লিও আর কি করে, তোমার আর হচ্ছে কার্বনের মধ্যে ইলেকট্রন দেয়, ইলেকট্রন দেয়। ইলেকট্রন, তোমার কার্বন অলরেডি নেগেটিভ আছে, তার মধ্যে তুমি আরো বেশি ইলেকট্রন দিচ্ছ, তোমার কার্বন অলরেডি নেগেটিভ আছে, তার মধ্যে তুমি আরো বেশি ইলেকট্রন দিচ্ছ, তার মানে কি সে আরো কি নেগেটিভ চার্জ বাড়তেছে না, নেগেটিভ চার্জ বাড়তেছে, চার্জ বাড়তেছে, সহজ হিসাব, নেগেটিভ চার্জ বাড়তেছে, কোনো ঝামেলা নাই, নেগেটিভ চার্জ বাড়তেছে মানে কি সে আরো বেশি সক্রিয় হয়ে যাচ্ছে, নেগেটিভ ভাবে সক্রিয় হচ্ছে, স্টেবিলিটি কমতেছে, নেগেটিভ সক্রিয় হচ্ছে, তার মানে কি আমার CR3 যেটা মাইনাস হবে সেটা ভাই সবচেয়ে বেশি সক্রিয়। তারপর কোনটা CR2H মাইনাস সেটা, তারপরে তারপর হচ্ছে হলো যে CH2R মাইনাস এটা, তারপর হচ্ছে
3 সবচেয়ে কম সক্রিয় এটা, ঠিক আছে, জাস্ট নিউক্লিওফাইলের জন্য। উল্টাটা হবে স্থায়িত্ব, সহজ হিসাব, সবচেয়ে বেশি স্থায়ী এটা, তারপর এটা, তারপর এটা, তারপর এটা, তারপর, ঠিক আছে। এই হচ্ছে আমাদের স্থায়ী এবং সক্রিয়তা ক্রম নিউক্লিওফাইলের জন্য। ডান। মার্কোনিকোভের নিয়ম, মার্কোনিকোভের নিয়মটা পরীক্ষা কখনো আসে না এরকম ভাবে, সহজ হিসাব মনে রাখতে পারো, এখানে পারঅক্সাইড ইউজ হয়, ঠিক আছে। আর একটা আরেকটা জিনিস মনে রাখবা, তেলা মাথায় তেল দেওয়া, তেলা মাথায় তেল দেওয়া মানে কি, যার মধ্যে হাইড্রোজেন বেশি সে আবার সেই নতুন করে আবার হাইড্রোজেন নিবে, মার্কোনিকোভের নিয়ম। এবং সেটা একটা কি হয়, একটা কার্বন থাকে যার দুই হাতে হাইড্রোজেনের অসমতা আছে, ধরো এরকম আছে, এটা কি মার্কোনিকোভ হবে না। তোমার যদি এরকম থাকতো CH ডাবল বন্ড CH2 এরকম যদি ফরমেশন থাকে তাহলে এটার মধ্যে মার্কোনিকোভ হবে। দুই পাশে হাইড্রোজেন সেম থাকলে কখনোই মার্কোনিকোভ হবে না, এবং এখানে পারঅক্সাইড কাজ করে জারক হিসেবে। ওকে, সিম্পল জিনিস। আর অ্যান্টি বিপরীত মার্কোনিকোভ হচ্ছে উল্টা জিনিস, সেম জিনিসই পারঅক্সাইড কাজ করে। তোমার এখানে সরি এখানে পারঅক্সাইড ক্লাস এবং হচ্ছে এখানে সরি এখানে পারঅক্সাইড নেই, HBr টা কাজ করছে, পারঅক্সাইডে কাজ করে না, পারঅক্সাইডে কাজ করে না, পারঅক্সাইড কাজ করে হচ্ছে এটার সাথে বিপরীত মার্কোনিকোভে। কারণ বিপরীত মার্কোনিকোভে পারঅক্সাইড কাজ করার ফলে কি হয়, এটাকে ওই যে মার্কোনিকোভে যেমন তেলা মাথায় তেল দেওয়ার মতো হাইড্রোজেন যুক্ত হচ্ছে, এখানে আর উল্টাটা হবে, এখানে ওই তেলা মাথায় তেল যার এখানে ধর হাইড্রোজেন বেশি আছে, এখানে নতুন যে হাইড্রোজেনটা আসবে সেটা কোনো এটাতে যুক্ত হবে না, বা এটা পার্সেন্টেজ বেশি পাওয়া যাবে না, পার্সেন্ট বেশি পাওয়া যাবে যার মধ্যে হাইড্রোজেন কম তার মধ্যে আবার হাইড্রোজেন যুক্ত হবে, এই হচ্ছে কাহিনী হয়ে যাবে তখন আর কি। সো এটা হলো HB, এরকম কিছু একটা পজিশন হয় HBr এর সাথে বিক্রিয়া করলে, এটা তুমি বইয়ে তুমি দেখে নিতে পারো। সো এই তখন এটা কেন এর পারঅক্সাইড ইউজ করে এটা বাধা দেয় আসলে, ওই Hটা ওই বেশি যার মধ্যে H আছে তাতে ঢুকতে বাধা দেয়। এটা হচ্ছে বিপরীত মার্কোনিকোভের নিয়ম। এটা MCQর জন্য পড়তে রিটেন আসার চান্স নাই। MCQ তে রিঅ্যাকশন তো দেখাইতে পারে কি রিঅ্যাকশন বা কোনটা, এটা আসতে পারে বড় জোর। ওজোন লাইসিস, আচ্ছা ওজোন লাইসিস তো একদম সহজ জিনিস, এটা আমরা কি পড়বো, অ্যালকিনের জন্য ওজোন লাইসিসটা পড়ে ফেলবো, অ্যালকিনের জন্য পড়বো আমরা, অ্যালকাইনের জন্য পড়বো আমরা, বেনজিনের জন্য পড়বো, এই তিনটার জন্য একটু পড়ে ফেলবো। আচ্ছা এখন কথা হচ্ছে ভাই ওজোন লাইসিস কি হয়, ওজোন লাইসিস জিঙ্ক ইউজ হয় সহজতা, এবং পানি ইউজ হয় সহজ কথা। আরেকটা বলতে পারো যে পারঅক্সাইড ইউজ হয় জারক হিসেবে, জারক হিসেবে পারঅক্সাইড ইউজ হইতে পারে, হইতে পারে। সো এটা একটু মনে রাখো যে জারক হিসেবে পারঅক্সাইড ইউজ হয়, সিম্পল অ্যাজ দ্যাট। আচ্ছা একটা সহজ কথা বলে দিই, তোমার অ্যালকিনে কি হয় জানো, তোমার ডাবল বন্ড ভেঙে যায়, এই যে কার্বন ডাবল বন্ডটা এটা ভেঙে যাবে, ভেঙে যাবে। আর অ্যালকাইনে যে ট্রিপল বন্ড আছে না, একটা বন্ড ভাঙে বাকি দুইটা বন্ড ভাঙে না, ডাবল বন্ড ভাঙে না। সো একটু মনে রেখো কার্বন বন্ডটা ভাঙে না। ওকে ডান, একটু মনে রেখো। ডান। প্রতিস্থাপন বিক্রিয়া S1 এ SN2, আর S1 কি আমরা জানি, S1 এগুলো আমি রিটেনের জন্য SN1 টা রাখবো, রিটেনের জন্য SN1 টা আমি রাখবো, প্লাস SN2 টা রিটেনের জন্য রাখবো। এটাতে আসার চান্স কি জানো, যেগুলো পার্থক্য আসতে পারে, SN1 হয় হচ্ছে 3 ডিগ্রি হ্যালাইডের জন্য হয়, 3 ডিগ্রি হ্যালাইডের জন্য হবে। তারপর হচ্ছে হলো 3 ডিগ্রি হ্যালাইডের জন্য হয়। তারপর হচ্ছে হলো যে দুইটা ধাপে হয়, দুইটা ধাপে হয়, দুইটা ধাপে হয়। তারপর হইতে পারে যে হ্যাঁ এক আণবিক বিশিষ্ট, এক আণবিক বিশিষ্ট, ঠিক আছে। এই তিনটা জিনিস হলো মেইন, ঠিক আছে। এটা হচ্ছে কাহিনী, ঠিক আছে। আর SN2 টা ভাই কি, SN2 হচ্ছে হলো 1 ডিগ্রি হ্যালাইডের জন্য বেশি প্রেফারেবল, 1 ডিগ্রি হ্যালাইড, হ্যালাইড আমি কার্বন লিখতে পারবো, হ্যালাইড হবে, একটা ধাপে হবে, একটা ধাপে হবে। আর এটার এটা হচ্ছে বলা যায় যে হ্যাঁ এটা 2 আণবিক বিশিষ্ট। এই হচ্ছে মোটামুটি জিনিস, একটু মনে রেখো তাইলেই হবে। আর রিঅ্যাকশন গুলো একটু দেখো, সাথে এদের রিঅ্যাকশন গুলো একটু মাস্ট দেখে নিবা, নরমাল জিনিস, এটা পারবা, এটা রিটেনের জন্য আমি রাখছি, এটা ইম্পর্টেন্ট, একটু গুলো পড়া লাগবে। অপসারণ বিক্রিয়ায়, অপসারণ বিক্রিয়াটা পরীক্ষায় আমাদের সময় একটা কোশ্চেন আসছিল, এখানে পটাশিয়াম হাইড্রোক্সাইডটা যে এখানে ইউজ হয় রিঅ্যাকশনের সাথে, এটা কি অ্যালকোহলিক থাকে নাকি এটা অ্যাকুয়াস থাকে, কোনটা হয়? কারণ অ্যান্সার হবে অ্যালকোহলিক। অ্যালকোহলিক দিয়েই বেসিক্যালি স্ট্রংলি তুমি ইজিলি কোনো একটা হ্যালাইড বা হ্যালোজেনকে অপসারণ করতে পারো। ওকে, সো এটার রিঅ্যাকশনটাকেও আমি কি করব, রিটেনের জন্য একটু সাজেস্ট করব যে তুমি একবার হইলেও দেখে ফেলো, রিটেনের জন্য আমি সাজেস্ট করব। এই হচ্ছে তোমাদের কাজ, অপসারণ 1 এবং অপসারণ 2 দুইটার জন্যই সেম রাখতেছি, কারণ এগুলো আসলে খুবই ভাইটাল কোশ্চেন হইতে পারে পরীক্ষার মধ্যে, কারণ এগুলো হচ্ছে গেম চেঞ্জিং কোশ্চেন আসলে, কারণ এগুলো অনেকেই স্কিপ দেওয়ার চেষ্টা করে, স্কিপ দিবা না, এই জিনিসগুলো একটু স্কিপ না দিয়ে পড়ে ফেলবা, এনাফ। একটু নোট করে রাখবো দরকার হলে পড়ার সময়, যে তোমার পরীক্ষা পড়তে সুবিধা হবে, ঠিক আছে। এই যে রিঅ্যাকশন একটু নোট করে রাখবা, নোট করে রাখো, তো তোমার অনেক সুবিধা হবে, অনেক সুবিধা হবে পরীক্ষার মধ্যে, আমার রিভিশন দিতে সুবিধা হবে। সো দ্যাটস ইট, এনাফ। তো আজকে এইটুকুই, ফার্স্ট পার্টটা এখানে একদম আমরা অ্যালিফেটিক মধ্যে শেষ করে দিই সবকিছু। নেক্সট ক্লাসে আমরা অ্যারোমেটিকের সবকিছু শেষ করে দিয়ে দিব, এবং এটা কালকে সকালে তোমার পেয়ে যাবা, সকাল 11টায় তোমার কালকে পেয়ে যাবা। আজকে একটু টেকনিক্যাল সমস্যা হয়েছে ভিডিওর মধ্যে, যার কারণে আসলে পাইনি। তো নেক্সট ক্লাসে আমরা দেখা হচ্ছে আমাদের, ধন্যবাদ।